আসসালামু আলাইকুম সুপ্রিয় আলিফ 2027 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমাদেরকে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির ফ্রি গাইডলাইন ব্যাচে স্বাগতম। প্রতি বছরে নেই তোমাদের আমরা যে প্রিপারেশনমূলক ভর্তি ব্যাচ চালু করি, এরই ধারাবাহিকতায় প্রিপারেশনের আগে আমরা তোমাদের যে ফ্রি গাইডলাইন ক্লাসের আয়োজন করেছি, এরই ধারাবাহিকতায় আজকে তোমাদের পৌরনীতি প্রথম পত্রের তৃতীয় ক্লাস। পৌরনীতি তৃতীয় ক্লাসে আমরা যে সকল বিষয় আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের যেহেতু গাইডলাইনমূলক 4টা করে 8টা ক্লাস থাকতেছে, প্রথম পথে 4টা, দ্বিতীয় পথে 4টা। এই কারণে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগুলাই তোমাদেরকে জাস্ট সামারি আকারে, ডিটেলস না, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো, আমাদের প্রতিটা ক্লাসগুলো এইভাবে স্লাইড আকারে হবে এবং সর্বশেষ তোমাদেরকে নোট দেওয়া হবে। এই হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা এখানে। তাহলে আজকে যে বিষয়গুলো সেটা হচ্ছে রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন। 3টা বিষয় আজকে আলোচনা করব। একটা হচ্ছে রাজনৈতিক দল, আর একটা হচ্ছে নেতৃত্ব এবং সুশাসন। গণতন্ত্রের রাজনৈতিক দলের সুবিধাগুলো কি, অসুবিধাগুলো কি, এবং রাজনৈতিক দলের তোমার হচ্ছে বিভিন্ন শ্রেণী বিভাগ, এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তাহলে দেখো, আমাদের তাহলে বলতে পারি রাজনৈতিক দলটা কি। দেখো, রাজনৈতিক দল বলতে আমরা বুঝি একই আদর্শে বিশ্বাসী। কি বলতো, এখানে সংজ্ঞা থেকে আমরা দেখি যে একই আদর্শে বিশ্বাসী হতে হবে। যেমন বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, বিএনপি আছে, তারপর হচ্ছে আওয়ামী লীগ আছে। বিএনপি কিসে বিশ্বাসী? জাতীয়তাবাদে বিশ্বাসী। তাহলে দেখো তো, এদের আদর্শটা কি বলতো? জাতীয়তাবাদ, একই আদর্শে বিশ্বাসী। তার মানে কি প্রতিটা তারপর জামাত ইসলাম দাবি করে এরা কি ইসলামী আদর্শে বিশ্বাসী। এরকমভাবে প্রতিটা রাজনৈতিক দলের একটা আদর্শ থাকতে হবে, যে আদর্শ নিয়ে যারা চলবে। তাহলে একই আদর্শে বিশ্বাসী ব্যক্তিদের সাংগঠনিক নির্বাচনের মাধ্যমে। তাহলে মূল উদ্দেশ্য কি? দেখো তো, প্রতিটা রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে ক্ষমতা দখল। কিসের মাধ্যমে? নির্বাচনের মাধ্যমে। তাহলে আমরা এখন পর্যন্ত যে বিষয়টা রাজনৈতিক দলের যে 3টা বিষয় পেলাম, সেটা হচ্ছে একই আদর্শে বিশ্বাসী হতে হবে। 2 নাম্বার যেটা হতে হবে কি বলতো, ওই সংগঠনটি কিসের মাধ্যমে বলতো? নির্বাচনের মাধ্যমে কি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে এবং রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে। এই বিষয়টাকে আমরা কি বলতেছি বলতো? রাজনৈতিক দল। তাহলে মূলত রাজনৈতিক দল হতে হলে কি বলতো? একই আদর্শের বিশ্বাসী হতে হবে এবং ওই সংগঠনটি নির্বাচনের মাধ্যমে, জোর জবরদস্তি মূলক বা স্বৈরাচারীভাবে না, নির্বাচনের মাধ্যমে কি করতে হবে বলতো? ক্ষমতা দখলের চেষ্টায় থাকবে। এটাকে বলা হচ্ছে কি বলতো? রাজনৈতিক দল। এরপরে স্লাইডে দেখি আমাদের কি বলা আছে। এরপরে স্লাইডে বলা আছে হচ্ছে আমাদের ম্যাকঅ্যাভারের সংজ্ঞা। আমরা জানি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক, রাষ্ট্রবিজ্ঞানের জনক মূলত অ্যারিস্টটল, কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক, এই জিনিসটা তোমরা লিখে নাও, এই আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে কি বলতো? ম্যাকঅ্যাভার। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কিন্তু এই ম্যাকঅ্যাভার। হ্যাঁ, অধ্যাপক ম্যাকঅ্যাভার বলেন। তার মতে কি? আমরা যখন বিভিন্ন টার্মগুলো আলোচনা করব, সংজ্ঞাগুলো দিব, তখন এরকম বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞাগুলো আমরা কোট করব। এবং এই কোটটা কিভাবে করব? এই যে কোটেশনের ভিতরে আমাদেরকে যেইভাবে হুবহু বলা আছে, আমাদের কিন্তু এইভাবেই লিখতে হবে। এখন তুমি তোমার মতো করে একটা সংজ্ঞা দিয়ে ওখানে বিভিন্ন অধ্যাপক আব্দুল কাইয়ুম, অধ্যাপক ম্যাকঅ্যাভার এইভাবে তুমি দিবা, তাহলে হবে না। কিন্তু টিচাররা কিন্তু অনেক বিষয় বুঝে। এটাই এসএসসির কোনো পরীক্ষা না, এটা ইন্টারমিডিয়েট পরীক্ষা। তোমার পৌরনীতির যে খাতাটা দেখবে, সে কিন্তু ওই সাবজেক্ট থেকে অনার্স করেছে, মাস্টার্স করেছে। অনেক টিচার আছে যারা পিএইচডি অর্জন করেছে। কথা বুঝতে পারছো? এই কারণে আমরা যেই বিষয়গুলো যেভাবে বলা আছে এইভাবেই লিখবো। কারণ ইন্টারমিডিয়েটে আমাদের খাতার দক্ষতা বাড়াতে হবে। টিচাররাও কিন্তু অনেক দক্ষ হয়, সুন্দরভাবে খাতা দেখে। তাহলে অধ্যাপক ম্যাকঅ্যাভার কি বলেছে? দেখো, অধ্যাপক ম্যাকঅ্যাভার বলেছে হচ্ছে রাজনৈতিক দল হলো এমন একটি সুসংগঠিত সংস্থা। সে কিসের সাথে তুলনা করেছে বলতো? সংস্থার সাথে তুলনা করেছে, যারা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে, কিসের ভিত্তিতে বলতো? সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে। কিসের ভিত্তিতে? সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়। কি বলতো? ঐক্যবদ্ধ হয়। তোমাকে যে রাজনৈতিক দলের যে প্রধান থাকবে, তার এক কথায় চেন অফ কমান্ড মেনে চলতে হবে এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে সচেষ্ট থাকে। কি উপায়ে বলতো? সাংগঠনিক উপায়ে। কি উপায়ে? সাংগঠনিক উপায়ে। আমাদের দেশে যেমন সাংগঠনিকভাবে নির্বাচনের কথা বলা আছে, প্রতি 5 বছর পর পর নির্বাচন হবে। কিন্তু আমরা দেখলাম কিন্তু এই যে আবার নির্বাচন হলে এটা কিন্তু 5 বছর পর পর না। তাহলে এই নির্বাচনটা কি সাংবিধানিক নয় কি না? এই নির্বাচনটা অবশ্যই সাংবিধানিক। কারণ আমাদের সাংবিধানিকে বলা আছে কোনো জরুরি পরিস্থিতি হলে তাহলে রাষ্ট্রপতির আদেশ বলে একটা নির্বাচন, মানে সরকার
করতে পারবে, অ্যারেঞ্জ করতে পারবে। যেহেতু তোমার হচ্ছে আমাদের দেশে একটা বিপ্লব হয়, বিপ্লব পরবর্তীতে তো আমাদের একটা সরকার লাগবে, অন্তর্বর্তী সরকার, পরবর্তী রাষ্ট্রপতির আদেশ বলে এই নির্বাচনটা দিয়েছে। কিন্তু আমাদের সংবিধানে 5 বছর পর পর কিন্তু নির্বাচনের কথা বলা আছে। তাহলে দেখো প্রতিটা সংজ্ঞা যখন পড়বা তখন তোমাদের কিওয়ার্ডটা মনে রাখতে হবে। কিওয়ার্ডটা কি? এই দেখো এখানে কতগুলো ওয়ার্ড আছে, অনেকগুলো ওয়ার্ড নাই, এখানে 3 লাইনে সংজ্ঞাটা বর্ণনা করা আছে এবং অনেকগুলো ওয়ার্ড আছে। কিন্তু এতগুলা জিনিস আমাদের মাথার মধ্যে থাকবে না। কিন্তু আমাদের সহজ বিষয় হচ্ছে যখনই যেটাই পড়ি না কেন, বাংলা, ইংরেজি, পৌরনীতি যেগুলোই পড়ি না কেন, আমাদের কিওয়ার্ড মনে রাখতে হবে। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে মূল শব্দগুলা, যে শব্দগুলো যেন মাথার মধ্যে আসলে বিস্তারিত যেন এমনি চলে আসে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে কিওয়ার্ডগুলো কী কী দেখো তো। রাজনৈতিক দল হলো এমন একটি সুসংগঠিত সংস্থা, তাহলে সে একটা অর্গানাইজেশনের সাথে তুলনা করেছে। তাহলে একটা সংস্থা যারা কতগুলো কি বলতো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ, এবং যারা কিসের ভিত্তিতে বলতো সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে সচেষ্ট থাকে। এটাই হচ্ছে কি বলতো ম্যাকইভারের সংজ্ঞা। এই সংজ্ঞাটা তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? এই ধরনের প্রশ্নগুলো তোমাদের হচ্ছে খ নাম্বারে প্রশ্ন আসতে পারে, 2 নাম্বারের প্রশ্ন, অথবা ক নাম্বারেও আসতে পারে। খ নাম্বারে যে বিষয়টা আসতে পারে, তাহলে এটা যদি খ নাম্বারে আসে আমরা ব্যাখ্যা দিব, সংজ্ঞার ব্যাখ্যাটাও দ্বিতীয়ত আমাদের আলোচনা করতে হবে। তাহলে সুসংগঠিত সংস্থা এটা একটা হতে পারে। তারপরে কি বলতো, সুশৃঙ্খল সংস্থা বলতে শৃঙ্খলা এবং নেতৃত্বে আছে সুনির্দিষ্ট নীতি, আদর্শ এবং কর্মসূচি নির্ধারিত সাংবিধানিক উপায়, নির্বাচন এবং আইনসম্মত পদ্ধতি। তাহলে এখানে দেখো কতগুলো বিষয়। একটা সুসংগঠিত সংস্থা হতে হবে যাদের কি আছে, সুশৃঙ্খলা আছে। তারপরে কি আদর্শ, কর্মসূচি নির্ধারিত সাংবিধানিক উপায়। দেখো আমাদের সকল ব্যক্তিদের আমাদের কি রাজনীতি করার, সভা সমাবেশ করার, মিছিল মিটিং করার আমাদের অধিকার রয়েছে। এই অধিকার আমাদেরকে সংবিধান দিয়েছে। এগুলাকে আমাদের বলা হচ্ছে সাংবিধানিক অধিকার বা মৌলিক অধিকার। কিন্তু ওই রাজনৈতিক দলগুলা কিসে, যেমন আজকে পরীক্ষা হচ্ছে ইন্টারমিডিয়েট, আজকে 2 তারিখ, আজকে পরীক্ষা ইন্টারমিডিয়েটের ফার্স্ট পরীক্ষা। এখন কোনো ব্যক্তি যদি তার মৌলিক অধিকার বলে সে যদি পরীক্ষা 200 গজের ভিতরে যদি কোনো সভা সমাবেশ মিছিল মিটিং করে, সেটা কিন্তু সাংবিধানিক হবে না। কথা বুঝতে পারছো? কারণ আমাদের এই যে 200 গজের মধ্যে পরীক্ষার হলের কেন্দ্রগুলো দেখবা যে 144 ধারা জারি করা থাকে, সেখানে কোনো ধরনের মিছিল মিটিং সভা সমাবেশ করা যাবে না। কথা বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। তাহলে আইনসম্মত হতে হবে, তাহলেই হবে। এরপরে যে বিষয়টা দেখো, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। রাজনৈতিক দলগুলোর কি কি বৈশিষ্ট্য থাকে, যেমন আমরা এই 2টা সংজ্ঞা থেকেই কয়েকটা বৈশিষ্ট্য কিন্তু আমরা তুলে ধরতে পারি। দেখো সংজ্ঞা থেকে আমরা বৈশিষ্ট্য নিয়ে আসবো। সুসংগঠিত সংস্থা, তারপরে কি 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট আদর্শ নীতি থাকবে, যে প্রতিটা রাজনৈতিক দলে একটা নিজস্ব আদর্শ নীতি রয়েছে। যেমন আওয়ামী লীগের এক ধরনের নীতি আছে, তারা মুজিববাদে বিশ্বাসী। বিএনপির একটা নীতি আছে যেটা কি জিয়াউর রহমানের জাতীয়তাবাদে বিশ্বাসী। বাংলাদেশের তথাকথিত জামাত ইসলাম আছে, এরা কিসের উপর বিশ্বাসী? এরা হচ্ছে ইসলামী আদর্শের উপর বিশ্বাসী, যদিও দলটা তোমার হচ্ছে অতটা ইসলামিক না। তারপর কি এনসিপি কিসে বিশ্বাসী? এনসিপি মূলত 24-এর চেতনার উপর বিশ্বাসী, এটাকে তারা হোল্ড করে। এরকমভাবে প্রতিটা রাজনৈতিক দলের কি আছে বলতো, নিজস্ব পলিসি আছে, যে পলিসি অনুযায়ী তারা চলে। তারপরে চলে আসো ঐক্যবদ্ধ সদস্যবৃন্দ। দলের সদস্যরা একটি সাধারণ লক্ষ্য এবং নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে, এবং দলের সিনিয়র থেকে শুরু করে জুনিয়র পর্যন্ত সবার একটা কি বলতো চেইন অফ কমান্ড থাকবে। দলের সিনিয়রকে জুনিয়ররা মেনে চলবে, এটাই হচ্ছে রাজনৈতিক দলগুলোর বৈশিষ্ট্য। তারপর আমরা বলতে পারি 4 নম্বর নেতৃত্বের উপস্থিতি। প্রতিটি রাজনৈতিক দলের কি থাকতে হবে বলতো, নেতৃত্বে থাকতে হবে। নেতৃত্ব কিন্তু একটা অন্যতম একটা গুণ, সবার কিন্তু এই গুণটা থাকে না। কিন্তু আমাদের দেশের নেতৃত্ব এটা কোনো গুণ না, বরং এটা কি বলতো এক ধরনের মূর্খতা। কারণ কি জানো, আমাদের দেশের নেতৃত্ব নিয়ে সবাই আমরা মারামারি করি, কিন্তু আমাদের হাদিসে কি বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিল কোন ব্যক্তি সবচেয়ে মূর্খ বা বোকা, এরকম টাইপের একটা হাদিস আছে, আমার এক্সাক্ট মনে পড়তেছে না কে ছিল। বলছিল যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয়। বুঝতে পারছো? তাহলে আমাদের দেশের পলিসিটা দেখো, আমাদের দেশের নেতৃত্বের পলিসিটা দেখো, তাহলে আমরা যার পিছনে ঘুরি ওই অনুযায়ী, হাদিস অনুযায়ী অবশ্যই ওই লোকটাই সবচেয়ে তোমার হচ্ছে মূর্খ এবং বোকা, কারণ নেতৃত্ব কিন্তু চেয়ে নেওয়ার বিষয় না। কিন্তু আমাদের দেশে এগুলোর জন্য মারামারি, টাকা লেনদেন, কত কি হয়। যাই হোক, 5 নম্বর চলে আসো, রাষ্ট্র ক্ষমতা অর্জনের লক্ষ্য। প্রতিটি রাজনৈতিক দলের কি থাকবে বলতো, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কি থাকবে, লক্ষ্য থাকবে। যদি আমাদের দেশে অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক দল আছে যাদের উদ্দেশ্য রাষ্ট্র ক্ষমতা দখল করা না, যাদের উদ্দেশ্য হচ্ছে লিয়াজো মেনটেন করে কিছু আসন ভাগ বাটোয়ারা করা। তারপরে 6 নম্বর দেখো, সাংবিধানিক ও গণতান্ত্রিক পদ্ধতি। রাজনৈতিক দল নির্বাচন এবং আইনসম্মত উপায়ে ক্ষমতায় তোমার হচ্ছে
যেতে হবে, মানে অসাংবিধানিকভাবে হবে না। 7 নম্বর হচ্ছে জনগণের সমর্থন অর্জনের চেষ্টা করতে হবে। প্রতিটি রাজনৈতিক দল জনমত সৃষ্টির জন্য জনগণের কি সমর্থন অর্জন করবে, কারণ আমাদের দেশের সকল সর্বভৌমত্ব ক্ষমতার অধিকারী আমাদের রাষ্ট্রবিজ্ঞান অনুযায়ী জনগণ। কথা বুঝতে পারছো? তারপরে চলে আসো রাষ্ট্র পরিচালনার ভূমিকা। ক্ষমতাসীন এবং বিরোধী দল হিসাবে সরকার পরিচালনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনৈতিক দলের অনেক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেমন আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে এখন দেখতেছি সরকারি দল আছে, একটা বিরোধী দল আছে। সরকারি দলের কাজ বিরোধী দল করতেছে, সমালোচনা করতেছে, বিরোধী দলের কাজ সরকারি দল সমালোচনা করতেছে। এইভাবেই কিন্তু আলটিমেটলি আমাদের সংসদ বা দেশ এইভাবেই কিন্তু তোমার হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো পরিচালিত হচ্ছে। এরপরে দেখো গণতন্ত্রের রাজনৈতিক দলের কার্যাবলী। আমাদের গণতন্ত্রের রাজনৈতিক দলের কার্যাবলীটা কি? গণতন্ত্রটা কি? গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা মানে তোমার হচ্ছে প্রতিনিধি নির্বাচনের একটা কি বলতো পদ্ধতি, যেটা আমাদের দেশে কি বলতো, আমাদের দেশে গণতন্ত্র না, আমাদের দেশে কিন্তু গণতন্ত্র। অন্য অন্য দেশে কিন্তু বিভিন্ন দেশে যেমন তোমার হচ্ছে মিয়ানমারে তোমার হচ্ছে মিলিটারি চলতেছে, তারপরে তোমার হচ্ছে রাশিয়া এবং ইয়াতে এক মানে কেন্দ্রিক শাসন চলতেছে, কিন্তু আমাদের দেশটা হচ্ছে সংসদীয় গণতন্ত্র। গণতন্ত্রের এই রাজনৈতিক দলের কার্যাবলীটা কি? তাহলে 1 নম্বর দেখো সরকার গঠন। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ অর্জনের মাধ্যমে রাজনৈতিক দল সরকার গঠন করে, এটা একটা। 2 নম্বর রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ। 3 নম্বর জনগণের মতামত সংগঠিত করা। 4 নম্বর রাজনৈতিক সচেতনতা সৃষ্টি। রাজনৈতিক দল বিভিন্ন সভা করে, বিভিন্ন সেমিনার করে। এই করার মাধ্যমে কি বলতো জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে। কথা বুঝতে পারছো? তারপরে যে বিষয়টা দেখো আইন এবং নীতি প্রণয়নে ভূমিকা করা। আমরা দেখি প্রতিটা রাজনৈতিক দল, যারা নির্বাচিত রাজনৈতিক দল, তারা আমাদের সংসদে কি বিভিন্ন ধরনের কি বলতো পলিসি মেক করে, বাজেট নির্ধারণ করে, এই বিষয়গুলোয় কাজ করে। তবে নেতৃত্ব সৃষ্টি করে। রাজনৈতিক দল দক্ষ এবং যোগ্য রাজনৈতিক নেতৃত্ব তৈরি করে, কারণ রাজনৈতিক দলের আশ্রয়ে কিন্তু একজন জুনিয়র মানে আজকে যারা তোমরা আছো তারা কিন্তু এক এক সময় বিভিন্ন যাদের রাজনীতি করার ইচ্ছা তারা কিন্তু একটা ভালো একটা পর্যায়ে নেতৃত্ব দিতে পারবা। 4 নম্বর হচ্ছে সরকারকে নিয়ন্ত্রণ এবং সমালোচনা। যেমন আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক দলে কি রয়েছে বলতো, একটা বিরোধী দল থাকে। কি থাকে বলতো, বিরোধী দল থাকে, তারা সরকারি দলের ভুল ধরিয়ে দেয়, পরে সরকারি দলটা খুব বেশি মানে লাগামটা টেনে ধরে, এই কারণে তারা লাগামহীন হতে পারে না। 9 নম্বর চলে আসো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সুদৃঢ় করা। কি করা বলতো, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সুদৃঢ় করা। রাজনৈতিক দল গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক শাসন রক্ষা করে। এখন চলে আসো যে বিষয়টা দেখব, সেটা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। কি গোষ্ঠী বলতো, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এই জিনিসটা সম্পর্কে তোমাদের কারো কি কোনো আইডিয়া আছে? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি বা এর কার্যাবলীটা কি? এই জিনিসটা তোমাদেরকে আমি এখন একটু আলোচনা করব। এখন দেখো একটা বিষয় তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে পৌরনীতিতে আমাদের কি বিষয় পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এটা নিয়ে তোমাদেরকে আমি প্রথম ক্লাসে বলেছি। তারপরে আমি বলতেছি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা তোমার হচ্ছে বিভিন্ন যে সকল গুরুত্বপূর্ণ ট্রামগুলো আছে রাজনৈতিক দল, এই জিনিসগুলো আমাদের ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে খ নাম্বার প্রশ্নগুলো আসে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এটা কি? এখন দেখো আমি তোমাদেরকে একটু বলতেছি, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন একটি সংগঠিত ব্যক্তি বা গোষ্ঠী যারা কি বলতো সরকারি ক্ষমতা দখল না করে নিজেদের স্বার্থ এবং দাবি আদায়ের জন্য সরকার এবং নীতি নির্ধারকের উপর প্রভাব বিস্তার করে। এরা নির্বাচনে জিতে সরকার গঠন করতে চায় না, বরং নীতি নির্ধারণে প্রভাব ফেলে। তাহলে আমরা এখানে কি বুঝলাম বলতো, আমরা এখানে যে জিনিসটা বুঝলাম সেটা কি, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী মূলত এটা এক ধরনের কোনো রাজনৈতিক দল না। এটা কি বলতো, এক ধরনের গোষ্ঠী যাদের কাজ হচ্ছে কি বলতো, সরকারকে মানে যাদের কাজ হচ্ছে সংগঠিত ব্যক্তি বা গোষ্ঠী যারা সরকারি ক্ষমতা দখল করে না। যাদের উদ্দেশ্য কি থাকবে বলতো, আমরা দেখলাম এর আগে রাজনৈতিক দলের যখন আমরা সংজ্ঞা পড়লাম তখন আমরা কি বিষয়টা লক্ষ্য করেছিলাম যে প্রতিটি রাজনৈতিক দলের সরকারি
মানে যে ক্ষমতা দখল করার একটা উদ্দেশ্য থাকতে হবে বা আছে। কিন্তু এখানে আমরা চাপ সৃষ্টিকারীতে গোষ্ঠীতে দেখতেছি রাজনৈতিক দলের চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কোনো কি এমন একটা গোষ্ঠী, কয়েকজন ব্যক্তি বা এটা নিয়ে একটা সংগঠিত গোষ্ঠী যারা কি বলতো ক্ষমতা দখল করার ইচ্ছা থাকে না। তারা কি করে বলতো নিজেদের স্বার্থ এবং দাবি আদায়ের জন্য, নিজেদের স্বার্থ বলতে এখানে জনগণের স্বার্থ এবং দাবি আদায়ের জন্য সরকার এবং নীতি নির্ধারকের উপর প্রভাব বিস্তার করে। যেমন আমাদের দেশে ইনকিলাব মঞ্চ আছে, শহীদ উসমান হাদি, তোমরা সবাই জানো। এটা কি বলতো মূলত? এটা মূলত হচ্ছে, এটা কি সংগঠিত কোনো রাজনৈতিক দল ছিল? এটা কি কোনো শাখা উপশাখা কোনো কিছু ছিল? প্রতিটা রাজনৈতিক দলেরই তো থাকে। কিন্তু ইনকিলাব মঞ্চের কিছু ছিল? ইনকিলাব মঞ্চ কিন্তু ছিল এরকম একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, যে সরকারের ভুল ত্রুটিতে মানে তোমার হচ্ছে সরকার কোনো ধরনের খারাপ পদক্ষেপ গ্রহণ করলে সভা সেমিনার মিছিল করে সরকারের উপর প্রভাব বিস্তার করা, যেন সরকার ওই বিষয় থেকে সরে আসে। এরা নির্বাচনে যেতে সরকার গঠন করতে চায় না, বরং নীতি নির্ধারণের প্রভাব ফেলে। যখন এরকমভাবে সভা সমাবেশ মিছিল সেমিনার করবে, তখন তো সরকারের নীতি নির্ধারণে একটা প্রভাব ফেলবেই। তাহলে তোমাদেরকে আমি যদি এখন প্রশ্ন করি, রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য কী? আর তোমরা কি পারবা রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য? এই পার্থক্যটা খুবই সহজ, খুবই ইজি। সেই পার্থক্যটা হচ্ছে একটাই, এদের উদ্দেশ্য কি বলতো? ক্ষমতা যাওয়ার। রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে সাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল না তো ক্ষমতায় যাওয়া। আর এদের উদ্দেশ্য কি বলতো? এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদ্দেশ্য হচ্ছে সরকারি ক্ষমতা দখল না করে নিজেদের স্বার্থ এবং দাবি আদায়ে সরকারি নীতি নির্ধারকের উপর কী বলতো প্রভাব ফেলা। খুবই সিম্পল। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় খ নাম্বারে আসবে, এবং খ নাম্বারে আসলে আশা করি তোমরা যারা আজকে এই ক্লাসটা দেখতেছো অথবা পরবর্তীতে যারা দেখবা তারা বিষয়গুলো অবশ্যই জানতে পারবা। এরপরে যে জিনিসটা দেখো, এরপর আমরা তোমার যে জিনিসটা একটু দেখাই সেটা হচ্ছে জনমত গঠনী। জনমত মানে কি বলতো? জনমত মানে হচ্ছে জনগণের মত। কি জনমত মানে বলতে জনগণের মতকে বোঝাচ্ছি। এখন প্রতিটি রাজনৈতিক দলের একটা কি বলতো জনমত গঠন করতে হবে, কারণ জনমত না গঠন করতে পারলে তো জনগণের পাবে না। কথা আমি বোঝাতে পারিনি। এই কারণে প্রতিটি রাজনৈতিক দলের কি থাকে বলতো জনমত গঠনের একটা বিষয় থাকে। জনমত গঠনের রাজনৈতিক দলের তাহলে কী ধরনের ভূমিকা? রাজনৈতিক দল সচেতনতা সৃষ্টি করে। তাহলে রাজনৈতিক দল রাজনৈতিক সভা সমাবেশ এবং মিছিল এবং প্রচারের মাধ্যমে জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করে যে তোমাদের এগুলা অধিকার, এগুলা বিষয়গুলা। কথা বুঝতে পারছো? 2 নম্বর হচ্ছে কি নীতিমালা এবং কর্মসূচি প্রচার করে। রাজনৈতিক দল তাদের আদর্শ নীতি এগুলা প্রচার করে জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করে, এভাবে জনমত সৃষ্টি হয়। তারপর কি নির্বাচনী ইশতেহার আমরা দেখি। ইশতেহার বা ম্যানিফেস্টো মানে কি? নির্বাচনের আগে প্রতিটি রাজনৈতিক দল যে সকল প্রতিশ্রুতি দেয় সেগুলাকেই বলা হচ্ছে কি বলতো রাজনৈতিক ইশতেহার, নির্বাচনী ইশতেহার। এই নির্বাচনী ইশতেহার প্রতিটা দল এমনভাবে তৈরি করে, মানে যে দল যত সুন্দরভাবে তৈরি করবে তত কিন্তু জনগণ আকৃষ্ট হবে, এবং জনগণ আকৃষ্ট হলে কি এক ধরনের জনমত তৈরি হবে, আর জনমত তৈরি হলে কি ওই দলের পক্ষে ভোট পড়বে। কথা বুঝতে পারছো? তাহলে এগুলো হচ্ছে নির্বাচনী ইশতেহার প্রকাশের মাধ্যমে, প্রচারের মাধ্যমে কি হবে বলতো এটা হতে পারে। তারপরে চলে আসো হচ্ছে গণমাধ্যমের ব্যবহার। দেখবা যে নির্বাচনের সময় যে আমরা দেখি আমাদের সব কিছু এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, এবং গণমাধ্যমের মাধ্যমে আমরা সকল বিষয় কিন্তু সকল রাজনৈতিক দলের কার্যাবলী এবং তাদের উদ্দেশ্যগুলো আমরা গণমাধ্যমের মধ্যে জানতে পারি। এই কারণে গণমাধ্যম একটা অন্যতম একটা মাধ্যম। 5 নম্বর হচ্ছে জনগণের দাবি সংগ্রহ প্রকাশ। 6 নম্বর হচ্ছে বিরোধী দলের সমালোচনা। এই যে জনমত গঠন করার জন্য প্রতিটা রাজনৈতিক দল কী করে? তার অপোজিট দলের ভুল ত্রুটি জনগণের কাছে প্রচার করে। এই কারণে কি হয়? জনগণগুলো ওই রাজনৈতিক দলের প্রতি কি এক ধরনের ঘৃণা প্রকাশ হয়, এবং তাদের প্রতি একটা ধরনের বিশ্বাসী তৈরি হয়। তারপরে কি শিক্ষা এবং রাজনীতির প্রশিক্ষণ। রাজনৈতিক দল জনগণকে গণতন্ত্র অধিকার কর্তব্য সম্পর্কে শিক্ষা দেয়। 8 নম্বর হচ্ছে জনগণকে সংগঠিত করা। বিক্ষিপ্ত জনতাকে সংগঠিত করে রাষ্ট্রের নীতি নির্ধারণের প্রভাব ফেলে। এখন এইগুলো আমরা দেখলাম আমাদের রাজনৈতিক দলে এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলো দেখলাম জনমত গঠনে রাজনৈতিক দলের ভূমিকা। কারণ জনমত ছাড়া তোর কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্য কি?
রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা দখল, আর ক্ষমতা দখল করতে গেলে কি জনমত লাগবে, এই কারণে রাজনৈতিক দলের জনমতের ভূমিকাটা কি, এই জিনিসগুলো তোমাদেরকে এতক্ষণ আমি আলোচনা করলাম। এখন আমরা দেখব রাজনৈতিক দলের ত্রুটি। রাজনৈতিক দলের যে সকল ত্রুটিগুলো রয়েছে এই ত্রুটিগুলো আমরা এখন দেখব। এক নম্বর দেখব স্বার্থপরতা। কিছু রাজনৈতিক দল আছে তারা নিজেদের স্বার্থে কাজ করে, নিজেদের স্বার্থে টাকার জন্য কাজ করে, এটা হচ্ছে এক নাম্বার। 2 নাম্বার বিরোধ ও সংঘাত। দলের মধ্যে বিভিন্ন দলের মধ্যে বিরোধ ও সংঘাতের কারণে সরকার পরিচালনা ব্যাহত হয়। দলের শৃঙ্খলার অভাব, কিছু ক্ষেত্রে দলের সদস্যদের মধ্যে শৃঙ্খলা না থাকার কারণে সিদ্ধান্ত গ্রহণে সমস্যা দেখা দেয়। 4 নাম্বার হচ্ছে দুর্নীতি এবং অনৈতিকতা। তোমরা এটা নিয়ে আর বিস্তারিত না বলি, তোমরা সবাই জানো। তারপর কি বলো তো, সংগঠনহীনতা। তারপর হচ্ছে কি বলতো, সংগঠনহীনতা। তারপরটা কি বলতো, সংকীর্ণ আদর্শ ও নীতি। কিছু দল শুধুমাত্র নির্দিষ্ট জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করে এবং সার্বিক জাতীয় স্বার্থ উপেক্ষা করে। 7 নাম্বার হচ্ছে জনমতের বিকৃতি। এখন আমরা দেখব দলীয় ব্যবস্থা। রাজনৈতিক দলের যে বিভিন্ন প্রকার আছে বা দলীয় ব্যবস্থার কি যে বিষয়গুলো আছে, এখন এইগুলো দেখব। তাহলে দলীয় ব্যবস্থায় শ্রেণী বিভাগ। এক দলে আমরা রাজনৈতিক দলের বিভিন্ন এখন শ্রেণী বিভাগ দেখব। একদলীয় ব্যবস্থা। একমাত্র রাজনৈতিক দল শাসন করে, অন্য দল নিষিদ্ধ ও কার্যহীন। আমাদের দেশে এটা একটা সময় দেখা দিয়েছিল 1974 সালে, যখন শেখ মুজিব বাকশাল গঠন করে। বাকশাল মানে কি, কোনো রাজনৈতিক দল চলবে না, একটাই রাজনৈতিক দল থাকবে। কথা বুঝছো? এরকমভাবে এটা কিন্তু এখনও আমাদের বিভিন্ন উন্নত রাষ্ট্রেও কিন্তু এটা এখনও বলবৎ আছে। যেমন তোমার হচ্ছে চায়নাতে একদলীয় শাসন ব্যবস্থা আছে, তারপর রাশিয়ায়, তারপরে হচ্ছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এইগুলাতে আছে। কিন্তু দেখো প্রতিটি বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু রাজনৈতিক দল বলতেছি, দলীয় ব্যবস্থায় কিছু দোষ থাকে, কিছু গুণ থাকে। শুধুমাত্র যে গুণ থাকে এমনও না, শুধুমাত্র যে দোষ থাকে এমনও না। এখন কিছু দোষ এবং গুণ আমরা একটু দেখবো। 1 নম্বর দেখো, সরকার দ্রুত স্থিতিশীল এবং সিদ্ধান্ত নিতে পারে, বিরোধী আন্দোলন কম। তাহলে দেখো তো, যখন একটা দেশে কোনো রাজনৈতিক দল থাকবে না, তার মানে কি সরকার তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আর কোনো দলের সাথে আলাপ আলোচনার প্রয়োজন পড়বে না, দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এটা একটা বিষয়। একটা কী বলতো, বিরোধ এবং বিরোধী আন্দোলন। আমাদের দেশে অনেকগুলো রাজনৈতিক দল হওয়ার কারণে সবসময় বিরোধ সংঘাতগুলো লেগেই থাকে। এই কারণে কি দেশটা অস্থিতিশীল হয়ে পড়ে। এগুলো হচ্ছে গুণ। এখন এগুলো ডিসঅ্যাডভান্টেজ বা দোষ কি, দেখো গণতান্ত্রিক প্রতিযোগিতা নেই এখানে। কি বলতো, কোনো ধরনের গণতন্ত্র প্রতিযোগিতা নাই, জনমতের স্বাধীনতা সীমিত। কারণ কি, আরেকটা 2 নম্বর হচ্ছে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সম্ভাবনা বেশি। যেহেতু এখানে কোনো বিরোধী দল নাই, সেহেতু সরকারি যে দল থাকে ওদের দোষটি বর্ণনা করার তো আর কেউ নাই। এই কারণে তারা ইচ্ছাধীন কাজ করতে পারে, এক পর্যায়ে দুর্নীতির সম্ভাবনা থাকতে পারে এই রাজনৈতিক দল ব্যবস্থায়। তারপরে দেখো হচ্ছে দুদলীয় ব্যবস্থা। 2টি প্রধান দল নিয়মিত ক্ষমতার জন্য প্রতিযোগিতা করে। কথা বুঝতে পারছো? তাহলে এই যে দুদলীয় ব্যবস্থা কি, যেখানে 2টি মাত্র দল থাকে এবং 2টি দলের মাধ্যমে কি নির্বাচন হয়। যেমন আমরা যদি বলি তোমাদেরকে, আমেরিকা হচ্ছে 2টা রাজনৈতিক দল আছে। মূলত অনেকগুলো ছোট ছোট আছে, কিন্তু মূলত 2টা রাজনৈতিক দল আছে। কথা বুঝতে পারছো? তারপর কি ব্রিটেনে, তারপর হচ্ছে ভারতে কংগ্রেস, বিজেপি, তারপর আমাদের বাংলাদেশেও ছোট ছোট অনেক দল আছে, কিন্তু মূলত 2টা দলই কিন্তু বেশি, আওয়ামী লীগ, বিএনপি। এখন তো বিএনপি জামাত হয়েছে, এমন বিষয়। আমি দেখো এই ব্যবস্থায়, দুদলীয় ব্যবস্থায় গুণ হচ্ছে স্থিতিশীল সরকারের গঠনের সহায়ক, যেহেতু অনেকগুলো দল থাকে না, এখানে সংঘাত এগুলো কম হয়। 3 নম্বর হচ্ছে নির্বাচনে জনগণের জন্য স্পষ্ট বিকল্প থাকে। জনগণের জন্য স্পষ্ট বিকল্প থাকে। যখন 2টা দল থাকে তখন জনগণ হয় এটা না হয় ওইটা। কিন্তু যখন অনেকগুলো দল থাকে, যেমন এবার নির্বাচনে এনসিপি ছিল, জামাত ছিল, আরও অনেক দল ছিল, অনেক সাধারণ লোকজন কি অন্য দল সম্পর্কে তেমন জানেই না, বা যখন একাধিক অপশান থাকে তখন কিন্তু জনগণ কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও এক ধরনের দ্বিধাগ্রস্তের মধ্যে পড়বে। আসলে তখন মনে করে আসলে কাকে আমরা ভোট দিব, সবাইকে দেখি তো ভালো মনে হচ্ছে, আসলে কার হাতে আমাদের দেশ নিরাপদ। এই জিনিসগুলো তাদের সিদ্ধান্ত নিতে কি বলতো একটা তোমার হচ্ছে
একাধিক যখন দলীয় ব্যবস্থা থাকে তখন একটু প্রভাব ফেলে, কিন্তু দুই দলীয় ব্যবস্থা এটা খুব ইজিলি নির্ধারণ করা যায়, আসলে হয় আমি এটা না হয় এটা চুজ করার ক্ষেত্রে সহজ হয়। এবং এখন দোষ দেখো, তাহলে ডিসঅ্যাডভান্টেজকে বিরোধী দলকে দুর্বল করার চেষ্টা হতে পারে ছোট দল এবং সংখ্যালঘু, তাহলে বিরোধী দলকে দুর্বল করার চেষ্টা হতে পারে ছোট দল এবং সংখ্যালঘু মতামত উপকৃত হয়। যেমন যেগুলো ছোট ছোট দল আছে এগুলো কি বলতো আর তার রাজনীতি করার ক্ষমতা থাকে না বা রাজনীতি করতে পারে না, এই দিক থেকে তাদের একটা যে অধিকারটাকে হরণ করা হয়, এটাই বিষয়টা বোঝানো হচ্ছে। 3 নম্বর চলে আসো বহুদলীয় ব্যবস্থা। বহুদলীয় ব্যবস্থা আমাদের বাংলাদেশেরও বহুদলীয় ব্যবস্থা চালু আছে, যেটা চালু করে রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে, যেমন তোমার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল, তারপরে এরশাদ চালু করে, তার পরবর্তীতে বহুদলীয় ব্যবস্থা চালু করে কিন্তু জিয়াউর রহমান, যার হাত ধরেই কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের যে বিষয়পত্র বিষয়গুলো এইগুলাই শক্তিশালী হয়েছে। এবং যাই হোক দেখো, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা যেখানে একাধিক রাজনৈতিক দল সরকার গঠনের জন্য কাজ করে বা চেষ্টা চালায়। আমাদের বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, এখন বর্তমানে প্রায় নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা প্রায় 40-এরও অধিক, 49। কথা বুঝতে পারছো? তাহলে এই গুণ কি? জনগণের বিভিন্ন মতামত প্রতিফলিত হয়, কারণ জনগণ কোনো না কোনো দলে আশ্রয় থাকে এবং তারা তাদের মতামত প্রকাশ করতে পারে। গণতন্ত্রে বেশি অংশগ্রহণ এবং সমতা নিশ্চিত হয়। দোষ কি? এর দোষ হচ্ছে সরকার গঠন জটিল এবং স্থায়িতা কম হয়। জোট সরকারের মধ্যে বিরোধ সংঘাত দেখা যায়, অনেক সময় আসন বা বিভিন্ন দপ্তর নিয়ে মন্ত্রিত্ব নিয়ে এটা সমস্যা দেখা যায়। তারপর এটা কি হতে পারে? নীতি নির্ধারণ ধীর হয়ে যায়। আমাদের স্লাইডগুলো যেভাবে দেওয়া আছে এইভাবেই তোমরা যদি সুন্দর করে পরীক্ষায় লিখতে পারো তাহলে কিন্তু তোমাদের হচ্ছে আর কিছু লাগবে না। কিন্তু এই স্লাইডগুলো কিন্তু তোমাদের আবার সংক্ষিপ্ত স্লাইডগুলো, তোমাদের যখন আমরা পেইড ব্যাচে ক্লাস নিব তখন আমরা বিস্তারিত সবগুলো বিষয়গুলো বিস্তারিত তোমাদের আলোচনা করব। তাহলে এই হচ্ছে আজকে আমাদের মূলত বিষয়গুলা। কথা বুঝতে পারছো? তাহলে এই বিষয়গুলো তোমাদেরকে আর একবার একটু সামারি আকারে আবার বোঝানোর চেষ্টা করি। দেখো, তাহলে আজকে আমরা মূলত যে সকল বিষয়গুলো শিখলাম, কি কি বিষয় শিখলাম আজকে আমরা মূলত কয়টা বিষয় শিখলাম? দেখো তো, রাজনৈতিক দল শিখলাম, 3টা বিষয়ের মধ্যে আমরা রাজনৈতিক দল শিখলাম, নেতৃত্ব সুশাসন আমরা পরবর্তীতে শিখব। তাহলে আজকে আমরা যে রাজনৈতিক দল দেখলাম, রাজনৈতিক দল মূলত বলতে কি বুঝি? রাজনৈতিক দল মূলত আমরা বুঝতেছি যে এমন একটা ব্যবস্থা যেখানে কি বলতো এক ধরনের কি ক্ষমতা কি এক ধরনের রাজনৈতিক দল হচ্ছে এমন একটা সংগঠন যেখানে কি ক্ষমতার যাওয়ার চেষ্টা করে, এবং এভাবেই কিন্তু এর বিষয়গুলো তৈরি হবে। অধ্যাপক ম্যাকাভারি এ সম্পর্কে বলেছেন যে রাজনৈতিক দল হলো এমন একটি সুসংগঠিত সংস্থা যারা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়। তাহলে তোমাদেরকে আমি শুরুতেই যেভাবে বললাম এইভাবে তোমরা করে পড়বা। তাহলে এটা সে কিসের সাথে তুলনা করেছিল? সংস্থার সাথে তুলনা করেছিল, এবং কতগুলো কি বলতো সুনির্দিষ্ট নীতি থাকবে। যে বললাম না, প্রতিটি রাজনৈতিক দলের কোনো কোনো ভিত্তি থাকবে, নীতি থাকবে। যেমন তোমাদেরকে কিছুক্ষণ আগে যে বললাম যে আওয়ামী লীগ কিসের নীতিতে বিশ্বাসী, মুজিববাদে বিশ্বাসী, বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাসী, এনসিপি 24-এর আন্দোলনের উপরে বিশ্বাসী, জামাত কিসের উপরে বিশ্বাসী? জামাত হচ্ছে ইসলামী আদর্শে বিশ্বাসী, যদিও দলটা ইসলামিক না, সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে সচেষ্ট থাকে। তাহলে এই সংজ্ঞার ব্যাখ্যাটা আমরা এইভাবে টানবো যে সুসংগঠিত সংস্থা হতে হবে যাদের শৃঙ্খলা এবং নেতৃত্ব থাকবে এবং আদর্শ কর্মসূচি নির্ধারিত সাংবিধানিক উপায় হবে, যাদের কর্মসূচিটা কি হবে? সাংবিধানিক উপায়ে হবে এবং নির্বাচন ও আইনসম্মত পদ্ধতিতে হতে হবে। এই হচ্ছে বিষয়। এরপরে যে বিষয়টা দেখলাম সেটা কি দেখো তো? এরপরে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। জিনিসগুলো জাস্ট আরেকবার তোমাদেরকে সামারি দিই যেন তোমরা বুঝতে পারো। রাজনৈতিক দলের বৈশিষ্ট্যের মধ্যে যে বিষয়গুলো আমরা দেখব সেটা হচ্ছে দেখলাম এটা একটা সুসংগঠিত সংস্থা হতে হবে। 2 নম্বর, নির্দিষ্ট আদর্শ নীতি থাকবে, ঐক্যবদ্ধ সদস্য হবে। তারপরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি বলতো? নেতৃত্বের উপস্থিতি থাকবে। প্রতিটি রাজনৈতিক দলে কি বলতো নেতৃত্বের উপস্থিতি থাকবে। তারপরে যেটা দেখতে হচ্ছে রাষ্ট্র ক্ষমতা অর্জনের কি লক্ষ্য থাকবে। 6 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে সাংবিধানিক এবং গণতান্ত্রিক পদ্ধতি। 7 নম্বরটা কি বলতো? জনগণের সমর্থন অর্জনের চেষ্টা। 8 নম্বরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার ভূমিকা। এবার দেখো, গণতন্ত্রের রাজনৈতিক দলের কার্যকরী। গণতন্ত্রের রাজনৈতিক দলের
কার্যকরীর মধ্যে সরকার গঠনের একটা ক্ষমতা থাকবে, বিষয় থাকবে। 2 নম্বর হচ্ছে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ থাকবে। 3 নম্বর হচ্ছে জনগণের মতামত সংগঠিত করা। 4 নম্বর হচ্ছে কি বলতো রাজনৈতিক সচেতনতা সৃষ্টি। এরপর আমরা দেখলাম কি জনগণ, এটা তো দেখলাম জনগণের অংশগ্রহণ। 6 নাম্বারটা হচ্ছে আইন এবং নীতি প্রণয়নের ভূমিকা। 7 নাম্বার নেতৃত্ব সৃষ্টি। 8 নাম্বার সরকারকে নিয়ন্ত্রণ এবং সমালোচনা করা। 9 নাম্বার কি বলতো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সুদৃঢ় করা। তারপরে দেখলাম চাপ সৃষ্টিকারী গোষ্ঠী খুব গুরুত্বপূর্ণ। তোমাদেরকে পরীক্ষায় কীভাবে প্রশ্ন করতে পারে, তোমাদের পরীক্ষায় প্রশ্ন করতে পারে রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী, এইভাবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য অনেক হাইলি ইম্পর্টেন্ট। এই টপিক্সটা এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এক বাক্যে বলতে পারি যে রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে যে কি বলতো রাজনৈতিক ক্ষমতা দখল করা, রাষ্ট্র ক্ষমতা দখল করা। আর অন্যদিকে কি বলতো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদ্দেশ্য থাকবে কি ক্ষমতা দখল না। কিভাবে দেখো তোমরা যখন বিভিন্ন আমাদের দেশে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আছে, এই গোষ্ঠীগুলো কিভাবে কাজ করে? এই গোষ্ঠীগুলো কাজ করে হচ্ছে যে সরকারের বিভিন্ন ধরনের ভুল ত্রুটির কি করে বলতো সমালোচনা করে কিভাবে সভা করে, বিভিন্ন মিছিল করে। এইগুলার মাধ্যমে তারা সরকারকে কি প্রভাবিত করে। সরকার যদি কোনো ধরনের সিদ্ধান্ত নেয়, ওই সিদ্ধান্তটা যদি জনগণের জনগণের আকাঙ্ক্ষাকে যদি প্রতিফলিত না করে, জনগণের অধিকারকে মৌলিক অধিকারকে যদি কেউ ভায়োলেট করে, তাহলে এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কী করে বিভিন্ন সভা সমাবেশ মিছিল মিটিং এগুলো করার মাধ্যমে সরকারকে প্রভাবিত করে। আমাদের দেশে অনেক এরকম চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রয়েছে যারা কি সংঘবদ্ধ। কথা বুঝতে পারছো? যেমন তোমাকে বললাম তো উসমান হাদির যে ইনকিলাব মঞ্চ ছিল, এটা কিন্তু রাজনৈতিক নিবন্ধিত দল না, তাদের উদ্দেশ্য ছিল সরকারকে প্রভাবিত করা, এবং উসমান হাদির ক্ষেত্রে এই ক্ষেত্রে সফলও হয়েছিল দেখবা। তাহলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তোমাকে পরীক্ষায় যদি আসে তুমি কীভাবে লিখবা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য? তাহলে 1 নাম্বার চাপ সৃষ্টিকারী বৈশিষ্ট্য হচ্ছে স্বার্থভিত্তিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, শ্রেণী বিভাগ। 2 নাম্বার হচ্ছে আদর্শভিত্তিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। স্বার্থভিত্তিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি? নির্দিষ্ট অর্থ সামাজিক স্বার্থ রক্ষার জন্য। এখন দেখো স্বার্থভিত্তিক, যেখানে স্বার্থ থাকবে এবং স্বার্থটা কি লজিক্যাল হবে। যেমন আমাদের দেশে অনেকগুলো ইউনিয়ন আছে, শ্রমিক ইউনিয়ন, মোটর শ্রমিক ইউনিয়ন, তাঁতি ইউনিয়ন, এইটা ইউনিয়ন, বিভিন্ন ব্যবসায়ী যে ট্রেড ইউনিয়ন আছে, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে ওই যে বিভিন্ন সময় দেখবো তেলের দাম বাড়ালে তারা কি ধর্মঘট করে, বাসটা চলায় না। হ্যাঁ, এই যে শ্রমিক ইউনিয়নগুলো এই কাজগুলো করে। আবার বিভিন্ন শ্রমিকগুলো তাদের বেতন ভাতা বাড়ানোর জন্য ধর্মঘট দেয়। এইভাবে কি সরকার পরবর্তীতে এক ধরনের বাধ্য হয়ে এগুলো তাদেরকে সুবিধাগুলো দিয়ে থাকে, তাদের চাওয়াটাকে পূরণ করে। কথা বুঝতে পারছো? তারপর 2 নাম্বার চলে আসো আদর্শ ভিত্তিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। নির্দিষ্ট আদর্শ নীতির পক্ষে জনমত গড়ে তোলে, যেমন মানবাধিকার সংগঠন। তারপরে কি বলতো পরিবেশবাদী সংগঠন, আদর্শ ভিত্তিক পরিবেশবাদী তারা কি কাজ করে বলতো পরিবেশ নিয়ে কাজ করে। যেমন আমাদের সাবেক উপদেষ্টা তোমরা জানো যে রেজওয়ানা হাসান, একই কাজ করে পরিবেশ নিয়ে, যে তার একটা প্রতিষ্ঠিত একটা সংস্থা রয়েছে বেলা। তোমরা দেখবা কিছু আছে গ্রিন ভয়েস, দেখবা বিভিন্ন ধরনের বিডি, তোমার হচ্ছে এরা কি কাজ নিয়ে কাজ করে? পরিবেশ নিয়ে কাজ করে। দেখো পরিবেশ নিয়ে বিভিন্ন সভা সেমিনার এগুলো করতেছে। এগুলো হচ্ছে আদর্শ ভিত্তিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তারপর 3 নাম্বার চলে আসে সংগঠিত চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, যাদের সুস্পষ্ট কাঠামো, নেতৃত্ব এবং সদস্য রয়েছে। যেমন পেশাজীবী সংগঠন, ডাক্তারদের সকল দেখবা মাঝে মাঝে কি ডাক্তাররা তোমার হচ্ছে ইন্টার্ন ডাক্তাররা কি করে বলতো ধর্মঘট করে। শিক্ষক সমিতি, শিক্ষকরা ক্লাস থেকে হয় যে বিভিন্ন সময় তাদের বেতন স্কেল বাড়ানোর জন্য। তারপরে যেটা 4 নাম্বার অসংগঠিত চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, স্থায়ী কাঠামো নেই, কিন্তু বিশেষ পরিস্থিতি গড়ে ওঠে, তাদের কোনো স্থায়ী কাঠামো নাই। হঠাৎ করে কোনো একটা বিষয় হচ্ছে, মনে করো তেলের দাম দেখা গেছে, তেলের দাম বেড়ে যাওয়ার কারণে যে বিভিন্ন ধরনের অস্থিতিশীল দেখা যায়, দাম বেড়ে যাচ্ছে, তখন কি ওই যে যেমন আমাদের ছাত্র আন্দোলন, আমাদের কি 24-এ আমরা আন্দোলন করেছিলাম, আমাদেরকে একটা কোনো ইয়ার হয়েছিল, কোনো তোমরা কেউ কোনো পদে ছিলা যে আগে থেকেই তাদের একটা সংগঠিত ছিল, হঠাৎ করে সরকার একটা ডিসিশন নিল যেটা আমাদের সাধারণ ছাত্রদের অনুকূলে গেল,
প্রতিকূলে গেল, তখন আমরা কি করলাম বলতো? তখন আমরা সরকারের এই বিরুদ্ধে আমরা সমালোচনা করতে শুরু করলাম, আস্তে আস্তে আন্দোলন, তারপর তো সরকার পতনই হয়ে গেল। এটা হচ্ছে কি বলতো? অসংগঠিত চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। আমরাও কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ছিলাম একটা সময়। কথা বুঝতে পারছো? একটা সময় বলতে 24-এর আন্দোলনে। 5 নম্বর হচ্ছে প্রত্যক্ষ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে প্রভাব বিস্তার করে। প্রত্যক্ষ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বিভিন্ন শিল্প কারখানা বড় বড় মালিক, কারণ তারা কি মালিকরা যদি মানে আমলাতান্ত্রিক গোষ্ঠী, বড় বড় সরকারি কর্মকর্তা, সচিব টচিব, তারা কি সরকারকে প্রেশার ক্রিয়েট করে একটা কাজ করানোর জন্য, এইভাবেও হয়। কথা বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা আমাদের এর আগের জিনিসটা আমরা মিসিং করছিলাম। তারপরটা কি গেল বলো তো? জনমত গঠনে রাজনৈতিক দলের ভূমিকা। এগুলো তো আমরা দেখলাম জনমত গঠনে রাজনৈতিক দল কি কি ভূমিকা পালন করে। জনমত গঠনে রাজনৈতিক দলে ভূমিকা রাখি। 1 নম্বর হচ্ছে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি, 2 নম্বর নীতিমালা ও কর্মসূচি প্রচার, 3 নম্বর নির্বাচনী ইস্তিহার, 4 নম্বর হচ্ছে গণমাধ্যম, 5 নম্বর হচ্ছে জনগণের দাবি ও সংগ্রহ প্রকাশ, 6 নম্বর বিরোধী দলের সমালোচনা, 7 নম্বর শিক্ষা ও প্রশিক্ষণ, 8 নম্বর জনগণকে সংগঠিত করা। এভাবে কাজ করে তার রাজনৈতিক দলের ত্রুটিগুলো আমরা দেখলাম, এগুলো তোমরা দেখে নিবা। তারপর হচ্ছে দলীয় ব্যবস্থা দেখলাম, দলীয় ব্যবস্থার প্রতিটা দলীয় ব্যবস্থার আমরা দোষ ত্রুটি দেখলাম। সবগুলো দলীয় ব্যবস্থায় কিন্তু দোষ ত্রুটি রয়েছে। কোনো দলীয় ব্যবস্থায় যে শুধু দোষ আছে, কোনো দলীয় ব্যবস্থায় যে তোমার হচ্ছে শুধু ত্রুটি রয়েছে এমন কিন্তু না। সকল দলীয় ব্যবস্থায় কিন্তু দোষ এবং ত্রুটি উভয় আছে। আর এবার আমরা এইভাবে তোমাদেরকে বোঝার জন্য সুন্দরভাবে কিন্তু তোমাদের স্লাইড আকারে দিয়েছি। একদলীয় দেখলাম, কিছু দোষ ত্রুটি দেখলাম, দ্বিদলীয় দেখলাম, বহুদলীয় দেখলাম। এখন আমাকে বলো তো আমাদের দেশের কী ধরনের ব্যবস্থা বলো তো? আমাদের রাজনৈতিক ব্যবস্থা, দলীয় ব্যবস্থাটা কী ধরনের ব্যবস্থা? আমাকে উত্তর দাও তোমরা। আমাদের দলীয় ব্যবস্থাটা কি বলো? আমাদের দলীয় ব্যবস্থা হচ্ছে বহুদলীয় ব্যবস্থা। কথা বুঝতে পারছো? কারণ আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র চালু আছে। বহুদলীয় গণতন্ত্রটা কি? যেখানে অনেকগুলো রাজনৈতিক দল থাকবে, যাদের সকলের উদ্দেশ্য থাকবে কি বলতো? রাজনৈতিক ক্ষমতা দখল করা। আমাদের দেশে কিন্তু কি বহুদলীয় গণতন্ত্রটা চালু রয়েছে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই আমাদের ক্লাস। জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ, তোমরা আশা করি ক্লাসগুলো করবা এবং আমাদের বিষয়গুলা, আমাদের উদ্দেশ্যগুলা বুঝতে পারতেছো। আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের কল্যাণে কাজ করা, যেন তোমাদের পরিণতি বিষয়টা তোমাদের সহজ হয়, এবং এইভাবেই তোমাদের স্লাইড আকারে আমরা পড়াবো এবং পরবর্তীতে এগুলোর প্রতিটা বিষয়ের আমরা নোট তোমাদেরকে সরবরাহ করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।